पंख लेके। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো চলো আজকেও তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো। আর আজকে আমাকে একটু পরে দুটো জায়গায় যেতে হবে, তো তোমাদের সাথে ওটাও শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আমাকে আজকে এক জায়গায় যেতে হবে তার জন্য। তো মা বললো যে তুই একটা কাজ কর, মুড়িটা মাখিয়ে নে, এদিকে আমি চাটা করে দিচ্ছি তোকে। কারণ সকালবেলায় আর কি খাবি, আর সকালবেলায় আমি মুড়িটা খেতে চাই না, কারণ মুড়ি আর আমি চাটা খেলে আমার সকালবেলায় গ্যাস হয়ে যায়। আমি সকাল থেকে কিচ্ছু খেতে পারি না, ভাত তো একেবারেই খেতে পারি না। তো আজকে যেহেতু আমাকে এক জায়গায় যেতে হবে, তাই আমাকে মুড়িটা খেতে হচ্ছে। আর মা বলছে যে বেশি চানাচুর দিস না, কারণ আমি প্রচুর পরিমাণে চানাচুরটা খাই। মানে আমার খুবই ভালো লাগে যে মুড়ি অল্প থাকবে কিন্তু চানাচুর অনেক বেশি থাকবে, তাই বললো অল্প কিছু দে। আর আমি কিছুটা রেখে দিচ্ছি, সন্ধ্যাবেলায় তোকে আবার মুড়িটা মাখিয়ে দেবো। আর এদিকে আমার ভাই এসে আমাকে খুব পরিমাণে ডিস্টার্ব করছিল। আর এদিকে আমার যে মিনিটা আছে সেটাও আমাকে খুব ডিস্টার্ব করে। মানে যখনই আমি খেতে বসি তখনই ও চলে আসে, এসে একদম দাঁড়িয়ে থাকে যতক্ষণ না ওকে কোনো কিছু দেওয়া হচ্ছে। আর এই যে মা চা এখন বসিয়ে দিয়েছে, আর আজকে যেহেতু অনেকটাই সকাল সকাল উঠেছি, তাই মাকে বললাম যে মা আমার গলাটা ব্যথা করছে, তুমি একটু কড়া করেই চা করো, মানে আদা দিয়ে তারপরে তেজপাতা দিয়ে। আমার খুবই ভীষণ ভালো লাগে, গলা ব্যথা একটু ভালো হয়ে যায়। আর আমার গলা ব্যথাটা হতো না, আমি দুদিন আগে মাসিকে নিয়ে পিজিতে গিয়েছিলাম, মানে কলকাতাতে। তো এতটাই সেদিন গরম পড়েছে, আমি শুধু কেনা জল কিনেছি আর খেয়েছি। তো মাসি তখন থেকেই বলেছে যে তোর তো ঠান্ডা লাগবেই। আর সেই দিন এত পরিমাণ ভিড় ছিল, এমনিতেই পিজিতে ভিড় থাকে, তো দেখে মনে হচ্ছে যে এত ভিড় ওখানে, যে আমার এখান থেকে ওখানে যেতে যেতে আমার গলা পুরো শুকিয়ে যাচ্ছিলো। আর আমি আইসক্রিম পেয়েছি, খেয়েছি, প্লাস জলের বোতল নিয়েছি আর খেয়েছি, তার জন্য আমার শরীরটা এতটা অসুস্থ হয়ে পড়েছিল। তার পরের দিন এসে আমি কথা বলতেই পারছিলাম না, মানে সকাল থেকে। তো যাই হোক, আমি চা খেয়েই রেডি হয়ে গেছি। আর এদিকে দেখছি আমার কাকিমা ঠাম্মা সবাই রেডি হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি করিমপুরে। আজকে আমাদের দুটো কাজ আছে। একটা হলো আমার কাকিমার দিদি শ্বশুর মারা গেছে, তো কাকিমা কিছু হাট থেকে বাজার করবে। আর সেকেন্ড কাজ হলো আমার ঠাকুমার কিছুদিন ধরেই চোখের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, চোখের ভেতরে যেন জ্বালা করছে। তাই ভাবলাম আমি যেহেতু এই বাড়িতেই আছি, তাহলে একটা কাজ করবো, ঠাকুমার চোখটা একবারে দেখিয়ে নিয়ে আসি। কারণ আবার কবে আসবো ঠিক নেই, এদিকে আমার আসাও অনেক দিন হয়ে গেল, আমার আবার চলে যাওয়ার দিন চলে আসতে, মানে এগিয়ে আসতে। তো ফার্স্ট টাইম আমরা চলে গেছিলাম হাটে। আর হাটে গিয়ে দেখছি আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। মানে এর আগেও আমি হাটে গিয়েছি, কিন্তু এত কোনো দিন ভিড় দেখিনি। আর এখন বুঝতেই পারছো ঈদের বাজার প্লাস পয়লা বৈশাখ, তার জন্য এত ভিড়। তো আমি ভাবছিলাম যে কিভাবে তোমাদের আজকে ভিডিওটা শেয়ার করব, জানি না, কারণ এত লোকের মাঝখানে আমি দোকানগুলো দেখাতেই পারছিলাম না। তো কাকিমা বললো যে চলো ফার্স্ট টাইম আমরা একটু কাপড়ের দোকানে ওইদিকেই যাই। আর এদিকে দেখছি কাকিমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছে, মানে দাদু, তারপরে আমার দিদি, মামি, সবাই, মানে তারাও বাজার করবে সবার জন্য। এবার দেখছি হাটে একটু জিনিসের বেশি দাম বলছে, কারণ ঈদের বাজার, তার জন্যই হয়তো এত দাম বলছে। যা জিনিসের দাম তার ডবল বলছে। আর জানেন যে সবাই হাট থেকেই বেশি বাজার করে, এখন আর দোকান থেকে বাজার করে না। আর এক একটা জিনিসের যা দাম বলছে, আমি যে এগুলো তো দোকানের থেকে কমই পাওয়া যায়, তো কি আর করা যাবে বলো, যেহেতু সবাই হাটে এসেছে, তো হাট থেকেই বাজার করছে। আর আমিও ভাবলাম যে কিছু নিয়ে নেব, তো তারপরে ভাবলাম যে না থাক, এখান থেকে আর কিছু নেব না, আমি একদম দোকান থেকেই নেব। কিন্তু আমার একটা কুর্তি প্রচণ্ড পরিমাণ মানে পছন্দ হয়ে গেছিলো, তাই আমি ওটা নিয়ে নিয়েছি। তোমাদের সাথে অবশ্যই আমি একটা ভিডিওতে শেয়ার করবো যে আমি পয়লা বৈশাখে কী বাজার করলাম। এখন আমার বাজার হয়নি বলে তোমাদের সাথে সবটা শেয়ার করছি না। তো আমার কাকিমা বোনের জন্য, ভাইয়ের জন্য সব কিছু নিয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল, খুব সুন্দর সুন্দর মানে কুর্তি, লেহেঙ্গা প্লাস শাড়ি, অনেক কিছু ছিল। তো জিনিসের দামগুলো হাইফাই বলছিল বলে আমার একটু পছন্দ হচ্ছিল না। তো আমরা ওখান থেকেই বেরিয়ে চলে আসলাম, যেহেতু আমাকে আমার ঠাকুমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। তো এমনিতেই আমাদের হাট থেকে বেরোতে 11:30 বেজে গেছিলো। আর আমি এটাই ভাবছিলাম যে অনেকটা লেট হয়ে গেল, আবার ডক্টর দেখাতে না আরও বেশি লেট হয়ে যায়, কারণ আমি সেই সকাল 9:30টার সময় বেরিয়ে গেছি। 9টার সময় বেরিয়েছিলাম, আর 9:30টার সময় তো আমি হাটে ঢুকেই গেছিলাম। আর আমি ফুলতলা কোনোদিন চিনি না, আর কতটা দূর রাস্তা সেটাও জানতাম না। তো গিয়ে দেখলাম বেশি দূর রাস্তা না, আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 40 মিনিট মতো লাগবে, আর করিমপুর থেকে প্রায় 10 মিনিট, মানে বেশি দূরের রাস্তা না। কিন্তু গিয়ে দেখছি এত সুন্দর পরিবেশ, মানে খুব সুন্দর পরিবেশ। তোমাকে জুতো খুলে ঘরে ঢুকতে হবে, মানে জুতো পরে ঢোকা যাবে না, মানে এই নিয়মগুলো কিন্তু সব জায়গায় নেই, মানে এতটা সুন্দরভাবে এরা তৈরি করেছে এই নিয়মগুলো। তো গিয়েই দেখছি একটা গোপু সোনার সাথে আমার দেখা হয়ে গেল, মানে একটা জেঠিমা নিয়ে এসেছিল। তো আমাকে বলছিল তুমি একটু আমার গোপালটাকে ধরবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, কেন ধরবো না। মানে ওকে কোলে নিয়ে এতটাই শান্তি লাগছিল, তো ভাবছিলাম একটু ভিডিও করে নিই। আর মনে হচ্ছিলো যে না আমার দিকেই তাকিয়ে আছে। ওকে নেওয়ার পর সত্যি একটা অন্যরকম অনুভূতি হলো আমার, জানি না কেন। তো ওকে দেওয়ার
সময় প্রচণ্ড আমার কষ্ট হচ্ছিলো। তো আমাকে জেঠিমা বলছিলো যে তুমি যখন যাবে ওইদিকে তাহলে আমার সাথে কিন্তু অবশ্যই দেখা করবে। আমাকে হ্যাঁ করবো, মানে গেলেই আমি ওই বাড়িতেই যাবো। আমাকে বললো, ঠিকানাটা প্লাস দিয়ে দিয়েছিল। ও তারপরেই আমি আমার ঠাকুমা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমার ঠাকুমার চোখ দেখে এটাই বললো, আমার ঠাকুমার চোখে ছানি পড়েছে, তো চোখটা অপারেশন করতে হবে। তো ঠাকুমাকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি অপারেশন করবে? ঠাকুমা তো প্রচণ্ড পরিমাণে ভয় করছিল, বলছিল আমি অপারেশন করব না, কারণ আমার ঠাকুমার ভীষণ পরিমাণে ভয়। আর ডক্টর বলেই দিল যে ড্রপের ওষুধগুলো দেওয়া হলো, এগুলো যদি ভালো হয় তো ভালো, যদি না হয় তাহলে কিন্তু অপারেশন করতেই হবে। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে ফার্স্টেই আমি স্নান করে নিয়েছি, যেহেতু সকাল 9টার সময় বেরিয়েছিলাম আর আসতে আমাদের 3টে বেজে গেছিলো। আর আমি কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করেছিলাম না। আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো, কারণ সকালবেলায় বেরিয়েছি, বুঝতেই পারছো সকালে খাওয়া দাওয়াটা হয়নি, একেবারে দুপুরের খাওয়া দাওয়াটাই করা হলো। তো মা বললো যে তুই স্নান করে আগে খাওয়া দাওয়াটা করে নে, এমনিতেই তুই কিছু খাস না, শরীরটা খারাপ হয়ে গেছে। তো শাশুড়ি তো এবার গেলে বলবে যে বাপের বাড়িতে গিয়ে এবার হয়তো তুমি রোগাই হয়ে গেছো, কোনো কিছু খাওনি। আর আমি খাওয়া দাওয়া করার পরেই ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় মা বললো যে তোর জন্য চা করে রেখেছি, তুই একটা কাজ কর, চাটা খেয়ে নে। কারণ আমি একটু মন্দিরে গেছিলাম, তখন মা চা করে রেখেছিলো। তো আমি চাটা গরম করতে বসিয়ে দিলাম। আর মা বলছিল আজকে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছে, তুই একটা কাজ করিস, আজকে একটু আমি তো রুটিটা করে নিয়েছি, তুই একটু ডিমের ভাজাটা করে নিস। আর রুটির সাথে তো ডিম ভাজা তোমাদের আগেই বলেছি আমার তো ভীষণ পছন্দ হয়। আর এদিকে আমার বোন আমাকে ডেকেই যাচ্ছে যে দিদি তাড়াতাড়ি আয়, আমার একটা পড়া বুঝিয়ে দে, মানে আমার বোনের এক্সাম চলছে, কাকুর মেয়ে। তুমি ফুচুকে তো অনেকেই চেনো, একটু পড়তে বসে না। তো আমি ওকে বলেছি যে তুই একটু টিভি দেখতে আসবি না, তো যতদিন না এক্সাম হচ্ছে। ও বলছে ঠিক আছে আসবো না, তুই তাহলে একটা কাজ কর আমাদের বাড়িতে আয়। আমি কিন্তু সকালে চা খেতে খুব একটা পছন্দ করি না, খেতে হয় তাই খাই, কিন্তু সন্ধ্যাবেলায় চা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তাই আমি সকালবেলায় চাটা খুবই কম খাবো, কারণ আমার সকালবেলায় এই যেমনিতেই তাড়াহুড়ো থাকে ওই বাড়িতে, তারপর মানে চা জুড়োই না, খুবই বিরক্ত লাগে। তো চা খাওয়া দাওয়া করার পরেই আমি চলে এসেছি বড় ঘরে, একটু টিভি দেখছি। আর এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, মা যেহেতু বললো ডিম ভাজা করতে হবে। আর এদিকে আমার বোন এসে আমাকে বিরক্ত করেই যাচ্ছিলো, মানে এমন কথা বলছিল যেগুলো আমি বলতেও পারছি না। আর আমাকে প্রচণ্ড পরিমাণে রাগাচ্ছিল। আমি ওকে এটাই বলছিলাম যে আমি বলবো তো, কাকিমাকে বলবো তো। বলছে না দিদি তুই বলিস না, তাহলেই হবে। মানে সত্যি কথা বলতে আমার বোন না থাকলে আমার একটুও ভালো লাগে না, আবার আমি না থাকলে ও বলবে যে দিদি তুই নেই, আমার একটুও ভালো লাগছে না। আসলেই বলবে এই তুই কবে বাড়ি যাবি? আর যখনই বাড়ি যাওয়ার আমার সময় চলে আসে তখন বলে আর কয়েকটা দিন থেকে যা না, তোকে তো বালিয়াডাঙ্গাতে যেতেই হবে, তুই আর কিছুদিন থেকে যা। ও যখন এইভাবে বলেন আমার সত্যি ভীষণ মন খারাপ করে। মানে ওকে আমি এতটাই ছোটোবেলা থেকে দেখেছি যে কোলে নিয়ে বড় করলাম, তো এখন ওর বয়সটা হয়তো 14 বছর হতে চলছে, কিন্তু ছোটোবেলা থেকে যাকে মানুষ করেছি তাদেরকে ছেড়ে থাকার কষ্টটা সত্যি একটু অন্যরকম। তো ও আমার জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়, কিন্তু আবার বলে তুই না থাকলে আমার ভালো হয়, তুই তো মাকে কোনো কিছু বলতে পারবি না, মানে এরকম খুনসুটি আমাদের মধ্যে মানে বেড়েই চলে। আর এটাই হলো দিদি আর বোনের মধ্যে ভালোবাসা, মানে থাকলে হয়তো অনেকটা ঝামেলা হবে, আবার না থাকলে কষ্ট হবে। তো যাই হোক আমি এখন চলে এসেছি রান্না করতে। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, নাহলে একদম কাঁচা কাঁচা হয়ে থাকে। ডিমগুলো আগে দিয়ে দিলে আমার একটু ভালো লাগে না, কেমন একটু মনে হয় যে পেঁয়াজগুলো যেন কাঁচা কাঁচাই আছে। তারপরেই আমি ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। আর এদিকে তোমাদের দেখছি যে দাদাভাই ফোন করে বলছে তুমি বাইরে এসো। আমি বলছি কেন, এখন আবার কেন বাইরে যাবো? গিয়েই দেখছি যে তোমাদের দাদাভাই এখন আমার জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছে। এদিকে বিশ্বদা, আমি বলছি তুমি হঠাৎ করে বিরিয়ানি নিয়ে আসতে, বলছে তুমি খেতে ভালোবাসো তো তাই তোমার জন্য নিয়ে আসি। মানে তোমাদের দাদাভাই আমি যবে থেকে এই বাড়িতে এসেছি এক একদিন এক এক রকম দিয়েই যাবে। একদিন চিপস দিয়ে গেল, মোমো, বিরিয়ানি, চিপস তো মানে মাঝে মধ্যেই দিয়ে যায়, বলবে যে তুমি শুধু খাবে আর টিভি দেখবে, তোমাদের আগেই বলেছি। তো বললাম যে চলো একটু ভেতরে, বলে এখন আর যাবো না, বাড়ি থেকে ফোন করছে অন্য দিন এসে থাকবো। তো এই যে দিয়ে দিয়েছি এখন। আর সবাই খাওয়া দাওয়া মানে সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, আমি শুধু খেতে বসেছিলাম না। তো তারপরে ভাবলাম যে থাক আজকে আর রুটিটা খাবো না, একটু বিরিয়ানি খাওয়া যাক। তো আমরা সবাই মিলে বিরিয়ানিটা খেয়ে নিলাম। বন্ধুরা আজকে তোমাদের সাথে সারাদিন কি করলাম, কোথায় গেলাম সবটাই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই অবশ্যই ভালো থেকো, বাই।